ব্রাজিল যাদের মুখোমুখি হবে সেটা যদি আমরা একটু দেখে নেই তখন আমরা বুঝবো যে গেল উইন্ডোতে ব্রাজিল 2টা ম্যাচে জিতেছিল। এবার তারা স্টার্ট করবে ভেনেজুয়েলার মাঠে, যে শুক্রবার রাত 3টায় ব্রাজিলের প্রতিপক্ষ ভেনেজুয়েলা, এবং পরের ম্যাচটায় ব্রাজিল আসলে খেলবে উরুগুয়ের সাথে। সেটা একটা টাফ ম্যাচ হতে যাচ্ছে ডেফিনেটলি, যদিও উরুগুয়ের দলটাও তো আপনি কোপার পর তারা আসলে কোনো ম্যাচেই তারা জিতে নাই। ইনফ্যাক্ট কোপার পর যে 5টা ম্যাচ খেলেছে, গুয়েতামালার ম্যাচটা আমরা বাদ দিলাম, সেপ্টেম্বর এবং অক্টোবরে সেই উইন্ডোতে 4টা ম্যাচের মধ্যে 3টা ম্যাচই আসলে তারা ড্র করেছে। তার কারণ হচ্ছে মার্সেলো বিয়েলসার সঙ্গে দলের যেই ঝামেলার কথা শোনা যাচ্ছিল সেটা নিয়ে অনেক ধরনের মানে গম্ভীর একটা সিচুয়েশন তৈরি হয়েছে, সেটা দলের পারফরম্যান্সের প্রভাব একই সাথে তো আপনার ওই নিষেধাজ্ঞাটাও তো আসলে কাজ করেছে। তবে ব্রাজিলকে নিয়ে যখন আপনি কথা বলবেন, দরিভালকে কখনো মানে প্রত্যেকবারই একটা নতুন চ্যালেঞ্জ তাকে ফেস করতে হয়। এবার তার জন্য প্রথম বড় চ্যালেঞ্জ, রদ্রিগো নেই, মিলিতাওর জন্য তো খুবই দুঃখজনক একটা ব্যাপার যে তিনি সেকেন্ড একটা ACL ইনজুরিতে পড়ে গেছেন। তাকে ব্রাজিল দল ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। রিয়াল মাদ্রিদ 1 বছরের জন্য অন্তত পাচ্ছে না। তবে তার জন্য একটা ইন্টারেস্টিং চ্যালেঞ্জ বলতে পারেন, যে মানসিক একটা বাধা, যে তাকে ঘিরে আরেকবার কথা শুরু হয়েছে যে ব্রাজিলের কোচ নাকি পেপ গুয়ার্দিওলা হতে যাচ্ছেন, এই ধরনের কথা নাকি এদনালদো রদ্রিগেজ, যিনি CBF এর প্রেসিডেন্ট, তাকেও জিজ্ঞেস করা হয়েছিল যে পেপ গুয়ার্দিওলা কি আসলেই ব্রাজিলের কোচ হবেন কিনা। তিনি এক বাক্যে বলেছেন যে ব্রাজিল ফুটবল ফেডারেশনের কোচ হচ্ছেন দরিভাল জুনিয়র, এবং সেটাই 2026 বিশ্বকাপ পর্যন্ত থাকবে। দরিভাল আসলে হয়তো এটা নিয়ে মাথা ব্যথা নেই, কিন্তু একটা বাড়তি প্রেশার সবসময়, তার দল খারাপ করলে তাকে এই কথাগুলো শুনতে হবে। ভেনেজুয়েলার সঙ্গে যখন ম্যাচ, যেই ভেনেজুয়েলা আর্জেন্টিনাকে এক গোলে রুখে দিয়েছিল তাদের ঘরের মাঠে, তাদের সঙ্গেই ম্যাচটা, এবং ভেনেজুয়েলার খেলাটা কিন্তু একটু দিনের বেলা হয় তাদের ওই হোম অ্যাডভান্টেজটা নেওয়ার জন্য। সেক্ষেত্রে আপনি বলতে পারেন ব্রাজিলের জন্য একটা সফলতার টোটকা কিন্তু ব্রাজিল আগের উইন্ডোতেই পেয়ে গেছে। সেটা হচ্ছে তাদের লুইস এনরিকে কিংবা ইগোর হেজুসকে যেভাবে খেলানো হয়েছে, তারা কিন্তু পারফর্ম করেছেন। তাদেরকে হয়তো আপনি এইবারের উইন্ডোতে দেখবেন, কিন্তু যখন ভিনিসিউস আছেন, ভিনিসিউসের ব্যাক অফ দ্য মাইন্ড ওই ব্যালন ড'র, সেটার আক্ষেপ থাকতে পারে। তিনি রিয়াল মাদ্রিদের হয়ে সেই জবাবটা দিয়েছেন একটা হ্যাট্রিক করে, তার উপর কিন্তু আলাদা করে নজর থাকবেই। দেখেন এই জায়গায় তো হচ্ছে গিয়ে যে আপনার ভিনিসিয়াস, রাফিনিয়া, তারা সবাই তো আসলে ফিরছেন। রাফিনিয়া তো লাস্ট আমরা যেই অক্টোবর উইন্ডোতেও দেখলাম, সেখানে হচ্ছে লাস্ট ম্যাচটায় তিনি আসলে জোড়া গোল করেছিলেন রাফিনিয়ার কাছ থেকে। ভিনিসিয়াসের ফেরা এই দলটার মধ্যে মনে একটা বাড়তি এগিয়ে যাওয়ার মন্ত্র হিসেবে কাজ করবে, যদিও দরিভাল জুনিয়রের কাছে ওই মিডফিল্ডটা ওয়ার্কআউট করানোই হচ্ছে সবচেয়ে বড় আসলে ব্রাজিলের স্কোয়াডটা চ্যালেঞ্জ। দেখলেই আসলে বুঝতে পারবো যে ব্রাজিলের স্কোয়াডে কারা কারা রয়েছেন এই মুহূর্তে। গোলকিপার, ডিফেন্ডার বেশ ভালোই একটা স্কোয়াড আসলে ঘোষণা করা হয়েছে। বেনতো আছেন, এডারসন আছেন, আলিসন এবারও ইনজুরির কারণে ওয়েবারটন জায়গা পেয়েছেন, দানিলো, ভান্ডারসন, আবনের, গিয়েরমে আরানা, লিও অর্তিজ রিসেন্টলি ডাক পেয়েছেন যেহেতু এদের মিলিতাও ছিটকে গেছেন, গাব্রিয়েল মাগালেস আছেন, মার্কিনিওস এবং মুরিলোই হয়তো সম্ভবত সেন্টার ব্যাক পার্টনারশিপে শুরু করতে পারেন। নটিংহাম ফরেস্টের হয়ে এই সিজনটা ভালো কাটাচ্ছেন। তবে যেটা বলছেন যে মিডফিল্ডেই আসলে মূল গন্ডগোলটা লেগে যায়। সেই মিডফিল্ডে আসলে কে কে আছেন, কাকে কাকে রেখেছেন, আন্দ্রে, ব্রুনো গুইমারেজ, গার্সন, লুকাস পাকেতা এবং আন্দ্রেস পেরেইরা, এই কয়েকজনকে রাখা হয়েছে। এরপর ফরওয়ার্ড লাইনটা আসলে সবচেয়ে শক্তিশালী জায়গা ব্রাজিলের। এস্তেভাও, গ্যাব্রিয়েল মার্তিনালি, তিনি আসলে নতুন করে ঢুকেছেন রদ্রিগোর ইনজুরির পর, লুইস এনরিক, সাভিনিও, ভিনিসিয়াস জুনিয়র, ইগোর হেসুস এবং রাফিনিয়া। মানে এই জায়গায় তো হচ্ছে গিয়ে দরিভালকে মেলাতে হবে, আপনি কাকে কাকে খেলাবেন, কয়জনকে অ্যাটাকিং লাইনে রাখবেন, আপনার স্কোয়াডটা আসলে আলটিমেটলি কি অ্যাটাকিং বেস স্কোয়াডেই আপনি করবেন কিনা। কখনো কখনো অ্যাটাক ইজ ইউর বেস্ট ডিফেন্স। যখন আপনার এতগুলো ভালো অ্যাটাকিং প্লেয়ার রয়েছে, তাদেরকে অ্যাকুমুলেট করার জন্য আপনার যে মিডফিল্ডটা, সেটা আমরা দেখেছি গিমারাস হয়তো শুরু করতে পারেন, তার সঙ্গে আন্দ্রে খেলতে পারেন, কিংবা পাকেতাও থাকতে পারেন। সেটা হয়তো আস্তে ধীরে হয়তো, কিংবা 4-2-3-1-এ গেলে হয়তো পাকেতা সামনে নাম্বার 10 রোলে শুরু করলেন, কিংবা যদি ডাবল পিভট থাকে সেখানে আন্দ্রে গিমারাস শুরু করতে পারেন। আবার পেরেইরাও কিন্তু সাবস্টিটিউট হিসেবে নেমে ভালো কিন্তু ফল পেয়েছেন। লাস্ট আপনার যে ম্যাচটা ব্রাজিল খেলেছিল, দুর্দান্ত পারফর্ম করেছেন। সো ইয়ার হাতে অপশন রয়েছে, দরিভাল হাতে অপশন রয়েছে, তিনি সেটা কিভাবে ব্যবহার করবেন সেটাই হচ্ছে মূল বিষয়। আমার মনে হচ্ছে আমি ভিনিসিউস, ইগোর হেসুস আর রাফিনিয়ার একটা ফ্রন্ট লাইন দেখতে পাচ্ছি। পাকেটা শুরু করলেও করতে পারেন, আবার মিডফিল্ডও শুরু করতে পারেন, এবং সেটা হয়তো ব্রাজিলের জন্য বেশ ভালো কোনো একটা কিছুই আনবে, সেটাই ধারণা। এবং ব্রাজিল তারা ট্রেনিং করছিল, এরপরে আসলে তারা উড়ে যাবে তাদের যে প্রতিপক্ষ রয়েছে সেই প্রতিপক্ষের মাঠে। এই ম্যাচটার প্রেডিকশন যদি বলতে বলা হয়, আর্জেন্টিনা ম্যাচের প্রেডিকশন কিন্তু আমরা বাদ দিয়ে গেছি, দুইটা একসাথেই বিরতির আগে যাওয়ার সময়। হ্যাঁ, আর্জেন্টিনা প্যারাগুয়ের ম্যাচটা আমি ড্র দেখছি, আর পেরুর সঙ্গে তো না ম্যাচ, হ্যাঁ পেরুর সঙ্গে ম্যাচ, সেই ম্যাচটা আর্জেন্টিনা ইজিলি জিতে যাবে। বম্বনারাতে খেলা হচ্ছে। ব্রাজিলের ক্ষেত্রে আমি দুটোই জয় দেখছি, কেন জানি আমার মনে হচ্ছে আর্জেন্টিনা এবং ব্রাজিল দুটা দলে আসলে পূর্ণ ছটা
পয়েন্ট নিয়েই তারা পয়েন্ট টেবিলের জায়গাটা আরেকটু পোক্ত করবে। তবে ইন্টারেস্টিংলি উরুগুয়ের ম্যাচটা, উরুগুয়ের কামব্যাক তারা আসলে করতে পারে কিনা, উরুগুয়ের জন্য খুবই চ্যালেঞ্জিং এবং একটা বিএলসার জায়গা। জন্য দরকার এই এবং আপনি ব্রাজিলের হিসেব সঙ্গে। করে দেখেন, আমরা পয়েন্ট টেবিল যখন দেখছিলাম উরুগুয়ে কিন্তু এখন পর্যন্ত 3 নম্বরে আছে, ফাইন, কিন্তু উরুগুয়ে এই রাউন্ডে যদি তারা ভালো না করতে পারে তাদের কিন্তু পেছনের অনেক দিকে পিছিয়ে চলে আসতে যেতে হবে। হবে, সেক্ষেত্রে সেটা একটা বড় সেটব্যাক হবে। And click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.